এক জেনারেলের নীরব সাক্ষ্য ৫ বঙ্গভবনে চা চক্র ১৯৭৫ সালের অগাস্ট মাসেরই শেষ দিকে একদিন রাষ্ট্রপতি মোস্তাক ঢাকায় অবস্থিত সামরিক বাহিনীর সিনিয়র অফিসারদের বঙ্গভবনে চা চক্রে নিমন্ত্রণ করেন। সফায়া জামিল আমাকে জানান, তিনি এ চা চক্রে যোগ দেবেন না বলে সেনাপ্রধানকে জানিয়েছেন। কারণ হিসাবে তিনি উল্লেখ করেন, তার সন্দেহ বঙ্গভবনে নিয়ে মোস্তাক এসব মেজরদের দিয়ে আর্মির সিনিয়র অফিসারদের আটক অথবা হত্যা করার জন্য ফাঁদ পেতে থাকতে পারেন। তাছাড়া ওই চা চক্রে ফারুক রশিদ ইত্যাদি জুনিয়র অফিসারগণ থাকবেন, ফলে ওই চা চক্র সিনিয়র অফিসারদের অসম্মানিত করারই সামিল হবে। এরপর আমি বিষয়টি সেনাপ্রধান জিয়াকে জানাই এবং বলি যে মেজর ফারুক রশিদ এবং অন্যরা যারা বঙ্গভবনে আস্তানা পেতেছে, তারা এ চা চক্রে আমন্ত্রিত হলে আমাদের যাওয়া সমীচীন হবে না। তিনি আমাকে এ সম্পর্কে জেনারেল ওসমানীর সঙ্গে বঙ্গভবনে কথা বলতে বলেন। আমি জেনারেল ওসমানীর সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করি এবং জানাই যে যদি ফারুক রশিদ ও তার সহযোগীরা এ চা চক্রে উপস্থিত থাকেন, তাহলে আর্মির সিনিয়র অফিসাররা এতে অংশ নেবেন না। ওসমানী রাষ্ট্রপতির সঙ্গে এ নিয়ে কথা বলবেন বলে আমাকে জানান। পরে ওসমানী ফোনে আমাকে জানান, আমার প্রস্তাবে রাষ্ট্রপতি সায় দিয়েছেন এবং মেজর ফারুক রশিদ ও তার সহযোগীরা এ চা চক্রে থাকবে না। শেষ পর্যন্ত আমি ও কর্নেল সাফায়েত একই জীবযোগে বঙ্গভবনে যাই। চা চক্রে সামরিক উপদেষ্টা জেনারেল ওসমানী ও সেনাপ্রধান জিয়া উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মোস্তাককে বেশ অসহায় এবং বিচলিত দেখাচ্ছিল। ওই চা চক্রে রাষ্ট্রপতি কিংবা অন্য কেউ দেশ বা সামরিক বাহিনী নিয়ে কোনো আলাপ আলোচনা করেননি এবং চা চক্রের পরিস্থিতি ছিল অস্বাভাবিক ও থমথমে। কোনো বর্ণনাতেই বঙ্গভবনের সেদিনের সেই চা চক্রের অস্বাভাবিক পরিবেশকে ফুটিয়ে তোলা সম্ভব নয়। আমার দীর্ঘ সামরিক ও কূটনৈতিক জীবনে এমন চা চক্র আর দেখিনি। প্রেসিডেন্ট মুশতাক নিজেও কোনো কথাবার্তা বলছিলেন না। আমরা যারা উপস্থিত ছিলাম তারাও তেমন কোনো কথাবার্তা বলিনি। কথা বলার কোনো পরিস্থিতিই সেখানে ছিল না। ফলে চা চক্র বেশিক্ষণ স্থায়ী হয়নি। এদিকে ফারুক রশিদ ও তাদের সহযোগী জুনিয়র অফিসাররা বাইরে থেকে উঁকিঝুঁকি মারছিল এবং ভেতরের অবস্থা আঁচ করার চেষ্টা করছিল। এত বড় জাতীয় দুর্ঘটনার পর সবাই মানসিকভাবে বেশ উত্তপ্ত ও অনিশ্চয়তার মধ্যে ছিল। দেশের বিশেষ করে সামরিক পরিস্থিতি ছিল অস্থিতিশীল। মোস্তাকের প্রতি সিনিয়র অফিসারদের দৃষ্টিভঙ্গি আঁচ করার জন্যই ওই চা চক্রের আয়োজন করা হয়েছিল বলে আমার মনে হয়েছিল। চা চক্রে যোগদানের ক্ষেত্রে আমাদের কয়েকজনের অনড় শর্তারোপের ফলে মোস্তাক হয়তো বুঝতে পেরেছিলেন যে সব সিনিয়র অফিসারই তাদের ধারণা মতে ভয় ভীতির মধ্যে চাকরি করছে এমনটি সত্য নয়। তার দুশ্চিন্তার আরও কারণ ছিল, তিনি গুটিকতক জুনিয়র অফিসারের সহায়তায় রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। ৭৫-এর উত্তপ্ত নভেম্বর। শেখ মুজিব হত্যার পর বাংলাদেশ সামরিক বাহিনী ছিল দ্বিধাগ্রস্ত এবং দেশ প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছিল। এদিকে খন্দকার মোস্তাক ক্ষমতায় এসেই আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা সর্বজনাব নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, এএইচএম কামরুজ্জামান ও আব্দুস সামাদ আজাদকে আটক করেন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী করে রাখেন। বাতাসে প্রতিনিয়ত নানা গুজব উড়ছিল এবং সাধারণ নাগরিকগণ ভয়ভীতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন। সেনাবাহিনীতেও অস্থিরতা বিরাজ করছিল এবং ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল যে নিজেদের মধ্যে যে কোনো সময় সংঘর্ষ বেঁধে যেতে পারে। এ পরিস্থিতিতে আর্মিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই জরুরি ছিল। পদাতিক বাহিনীর মধ্যে বিশেষ করে ঢাকা ব্রিগেডের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের অফিসারগণ মেজর ফারুক রশিদ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছিল এবং আর্মির চেইন অফ কমান্ড পুনঃস্থাপনের জন্য তৎকালীন ব্রিগেড অধ্যানায়ক কর্নেল সাফায়েত জামিলও অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন, কারণ তার অধীনস্থ অফিসার ও সৈন্যগণ তার সার্বিক কর্তৃত্ব উপেক্ষা করে শেখ মুজিব হত্যায় জড়িত ছিল। এ পরিস্থিতিতে সেনা সদরে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফও সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের অনিয়ম ও আইনশৃঙ্খলার অবনতির কথা বলে উত্তেজিত করার চেষ্টায় লিপ্ত ছিলেন, কেননা তিনি নিজেও জেনারেল জিয়ার অধীনে তার অবস্থান সম্পর্কে অনিশ্চয়তায় ভুগছিলেন। সেনাবাহিনীর এ অস্থির অবস্থার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্নেল সাফায়েত জামিল ও ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সেনাপ্রধান জিয়াকে দায়ী করতেন। সেনাপ্রধান জিয়া এবং সেনাবাহিনীর অন্য অফিসাররা যদিও এ সম্বন্ধে অবহিত ছিলেন,
কিন্তু এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে উদ্যোগী হননি, কেননা জিয়া এক ধরনের ভারসাম্য রক্ষা করে নিজের অবস্থান ঠিক রেখে আর্মির অধিনায়কত্ব করে চলেছিলেন। জিয়ার বন্ধিত্ব। এরই মধ্যে চলে এলো ১৯৭৫-এর ৩ নভেম্বর। আমি তখনও অসুস্থ এবং লাঠিতে ভর দিয়ে চলাফেরা করি। বাসায় আমার স্ত্রী ও ২ মাসের কন্যা সন্তান। ভোর ৪:৩০ হবে তখন হঠাৎ আমার বাসার টেলিফোন বেজে ওঠে এবং অন্য প্রান্ত থেকে একজন মহিলা বলে ওঠেন, ভাই, এখানে কি হচ্ছে? অফিসার ও সৈনিকরা আমার বেডরুম থেকে ওকে ধরে নিয়ে যাচ্ছে। এ বলেই তিনি ফোন রেখে দেন। আমি ঘুমের ঘোরে পুরো ব্যাপারটি আঁচ করতে পারিনি এবং বুঝতেও পারিনি তিনি কি বলতে চাচ্ছেন। এক পর্যায়ে ভাবলাম হয়তো বেগম রওশন এরশাদ, যিনি একাকী আর্মি হেডকোয়ার্টারের অফিসার মেসের পাশে থাকতেন, তিনিই হয়তো টেলিফোন করে থাকবেন কোনো ভীতির কারণে। কেননা তখন পর্যন্ত মেজর জেনারেল এরশাদ সামরিক প্রশিক্ষণের জন্য ভারতে ছিলেন। ঠিক ওই মুহূর্তে আবার টেলিফোন বেজে ওঠে। অপর প্রান্ত থেকে বলা হলো, ভাই, জিয়াকে বেডরুম থেকে ধরে নিয়ে ড্রয়িং রুমে আবদ্ধ করে রাখা হয়েছে। আমি তৎক্ষণাৎ সম্বিত ফিরে পাই এবং অপর প্রান্তে বেগম খালেদা জিয়াকে বলি যে আমি আপনার বাড়িতে আসতে চেষ্টা করব। এ বলে আমি ফোন রেখে দিলাম। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে সামরিক পোশাক পরে বাইরে আসি। ১৫ আগস্টের ঘটনার পর থেকে আমি দ্বিতীয় ইস্ট বেঙ্গলের ১৫ জন বিশ্বস্ত নন কমিশনড অফিসার ও সৈনিককে আমার বাড়ির পাহারায় নিয়োজিত করি। ১৯৬৪ সালে এই দ্বিতীয় বেঙ্গলেই আমার সামরিক জীবনের শুরু। তারপর স্বাধীনতা যুদ্ধে এবং পরেও আমি এই দ্বিতীয় বেঙ্গলেরই অধিনায়ক ছিলাম। বাইরে এসে আমার গার্ড কমান্ডার হাবিলদার জাকিরকে কি হয়েছে জিজ্ঞাসা করলে সে আমাকে বিস্তারিত জানায়। হাবিলদার জাকির পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছে। সেনাপ্রধানের বাড়ি পাহারায় নিযুক্ত ছিল প্রথম বেঙ্গলের সৈনিকেরা, আর ওই ইউনিটেরই অফিসাররা তার বাড়িতে প্রবেশ করেছে। সেনাপ্রধান জিয়াকে বাড়ির ভিতরে বন্দী করে রাখা হয়েছে বলে জাকিরকে তার নিরাপত্তায় নিয়োজিত লোকজন জানিয়েছে। এ পরিস্থিতিতে সে আমাকে সেনাপ্রধানের বাড়িতে একাকী প্রবেশ করতে নিষেধ করে এবং প্রয়োজনে যেন তাদের নিয়েই প্রবেশ করি এমন অনুরোধ করে। আমি তাকে বলি আমি একাই যাব এবং তারা যেন আমার বাড়ির ছাদ ও অন্যান্য স্থান থেকে পর্যবেক্ষণ করে। ভোরের আলো তখন ফুটছিল। আমি লাঠিতে ভর করে সেনাপ্রধানের বাড়িতে প্রবেশ করি। হাবিলদার জাকির আমার সঙ্গে গেট পর্যন্ত এসে আমার বাড়িতে ফেরত যায়। আমি সেনাপ্রধানের বাড়ির সামনে গিয়ে দেখি ক্যাপ্টেন তাজ স্টেন গান হাতে পায়চারা করছে। আমাকে দেখে সে সেখান থেকে সরে যায়। বাড়ির গেটে তালা ঝুলানো ছিল এবং প্রথম ইস্টবেঙ্গলের একজন জেসিও দাঁড়িয়েছিল। এছাড়া সেনাপ্রধানের এডিসি ক্যাপ্টেন জিল্লুর, পরে ব্রিগেডিয়ার অব, বেসামরিক পোশাক পরে বাইরের গার্ড রুমে বসে আছে। উল্লেখ্য, ক্যাপ্টেন তাজ, উক্ত জেসিও এবং ক্যাপ্টেন জিল্লুর এরা সবাই আমার অধীনে ছিল। এছাড়া স্বাধীনতা যুদ্ধের পরে আমি এদের ব্রিগেড অধিনায়ক ছিলাম। ব্যক্তিগতভাবে তারা সবাই আমাকে চেনে। আমি অত্যন্ত রাগান্বিত হয়ে জেসিওকে গেট খুলতে আদেশ করি। সঙ্গে সঙ্গে সে গার্ডরুম থেকে চাবি এনে গেট খুলে দেয়। আমি বাড়িতে প্রবেশ করি এবং ঘরে ঢুকেই দেখি বানদিকে সেনাপ্রধানের বসার ঘরে ক্যাপ্টেন হাফিজুল্লাহ খুব সতর্কভাবে স্টেন গান হাতে দাঁড়িয়ে আছে। ভিতরে জেনারেল জিয়া ইউনিফর্ম পরে স্থির হয়ে সোফায় বসা। আমাকে বাসার ভেতরে দেখে হাফিজুল্লাহ উঁতকে যান এবং জেনারেল জিয়াও হতভম্ব হয়ে যান। আমি কিছু না বলে পাশ কাটিয়ে জিয়ার শোবার ঘরে যাই। সেখানে গিয়ে দেখি খালেদা জিয়া তার ২ ছেলে পিনো অর্থাৎ তারেক ও কোকো অর্থাৎ আরাফাতকে নিয়ে বিমর্ষ হয়ে বসে আছেন। আমাকে দেখে তিনি অবাক হন। ফোন করলেও তিনি ভেবেছিলেন এরকম পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে আমি হয়তো তার বাড়িতে যাব না। যা হোক, আমি তাকে বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য রেডি করতে অনুরোধ করি এবং বেডরুম থেকে চলে আসি। আমার উদ্দেশ্য ছিল প্রথমেই জিয়ার ২ ছেলেকে বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া। আর একটা উদ্দেশ্য ছিল প্রহরীরা আমার এই কাজে বাধা দেয় কিনা তা যাচাই করা। ড্রয়িং রুমে এসে হাফিজুল্লাহকে একইভাবে দেখি এবং রাগান্বিত স্বরে বলি সে যেন ড্রয়িং রুম থেকে সরে গিয়ে দাঁড়ায়। আমার আদেশ অনুযায়ী সে ড্রয়িং রুম থেকে চলে যায়। এরপর আমি জেনারেল জিয়ার পাশে গিয়ে বসি। জেনারেল জিয়া আমার কাছে জানতে চাইলেন কর্নেল সাফায়েত জামিল কোথায়। আমি কথা বলতে চাই। আমি তাকে বলি কর্নেল সাফায়েত জামিলের আদেশেই তিনি এখন বন্দী এবং তার সঙ্গে কথা বলে কী লাভ হবে। আমি প্রায় মিনিট 10 তার সঙ্গে আলাপ করি। এ পরিস্থিতিতে তাকে ধৈর্য ধরে এখানে থাকার জন্য বলি। তিনি কর্নেল সাফায়েতকে ডেকে আনতে বললেন। আমি তাকে বললাম আমি তো পুরো পরিস্থিতি সম্পর্কে জানি না। আপনার স্ত্রীর ফোন পেয়ে আমি সোজা আপনার বাসায় চলে এসেছি। তবে বাসায় ঢোকার সময় যা দেখলাম
তাতে মনে হলো কর্নেল সাফায়েতের ব্রিগেড অর্থাৎ ৪৬ ব্রিগেডের অফিসার ও সৈনিকরা আপনাকে গৃহবন্দী করেছে। আপনি নিজেও ব্যাপারটা বুঝতে পারছেন। তিনি আমার দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যার অর্থ হল এ পরিস্থিতিতে আমি কিভাবে তার বাড়িতে ঢুকলাম। আমি তাকে বললাম, আপনার ছেলেদের বাড়ির বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তিনি বিস্ময়ের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। এ সময় খালেদা জিয়া তার ছেলেদের নিয়ে ডাইনিং রুমে আসেন। আমি তাদের নাস্তা করতে বললাম এবং নাস্তা শেষ হলে ড্রাইভারকে ডেকে তাদের স্কুলে নিয়ে যেতে বললাম। এ সময় আমাকে কেউ কোনো বাধা দেয়নি। জিয়া আমাকে বললেন, তুমি কি একা এসেছ? আমি উত্তরে বললাম, হ্যাঁ। যদিও তিনি বেশ শান্ত ও ধীরস্থির ছিলেন, তবুও তার বাড়িতে আমার তৎপরতা দেখে তিনি বিস্মিত হন। এরপর আমি বাইরে চলে আসি। এ সময় জিয়াকে কিছুটা দ্বিধাগ্রস্ত মনে হয়েছিল। ঘরের বাইরে এসে দেখি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সেখানে এসে উপস্থিত হয়েছেন। সম্ভবত ক্যাপ্টেন তাজ আমাকে সেনাপ্রধানের বাড়িতে অনায়াসে প্রবেশ করতে দেখেই ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে অবহিত করেন। তিনি প্রথমে আমার পায়ের ক্ষত এবং অসুস্থতার খোঁজখবর নেন, তারপর বলেন চেইন অফ কমান্ড ঠিক করার জন্য এই অভ্যুত্থান জরুরি ছিল। আকাশে তখন মিগ এবং হেলিকপ্টার উড়ছিল এবং সেদিকে তাকিয়ে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ আমাকে বললেন, চেইন অফ কমান্ড ঠিক না করলে দেশ ও সেনাবাহিনী শেষ হয়ে যাবে, তাই এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। আমি তখন উল্টো প্রশ্ন করলাম, চেইন অফ কমান্ড ভেঙে সেনাপ্রধানকে বন্দী করে কি চেইন অফ কমান্ড ঠিক করা যায়? তিনি উত্তরে কিছুই বললেন না। আমরা দুজনেই সেনা সদরে পিএসও। তিনি সিজিএস আর আমি এজি। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ আমার এক র্যাঙ্ক সিনিয়র হলেও অ্যাপয়েন্টমেন্টের দিক থেকে দুজনেই একই পর্যায়ের। জেসিও ও অন্যান্য সৈনিক সেনাপ্রধান জিয়ার বাড়ির ভিতরে আমার কার্যকলাপে কোনো বাধা দেয়নি, তাতে তিনি চিন্তিত ছিলেন। যদিও তাদের ওপর নির্দেশ ছিল কাউকে ভিতরে প্রবেশ করতে অথবা বাড়ি থেকে বাইরে যেতে না দিতে, কিন্তু তারা নির্বিবাদে আমার আদেশ পালন করেছে। এতে একটি বিষয় আমার কাছে স্পষ্ট প্রতীয়মান হয় যে সেনাপ্রধানের বাড়িতে নিয়োজিত এসব সৈনিক মনে প্রাণে সেনাপ্রধানকে বন্দী করার পক্ষে ছিল না। আমি সেনাপ্রধানের বাড়ি থেকে ধীরে ধীরে হেঁটে আমার নিজের বাড়িতে ফেরত যাই। এসে দেখি আমার বাড়ির সামরিক ও বেসামরিক টেলিফোন দুটোরই সংযোগ বিচ্ছিন্ন। এই হাঁটাচলায় আমার পায়ের ক্ষতে ব্যথা হচ্ছিল। একজন প্রহরীকে পাঠিয়ে গালি আনি। প্রহরীরা আমাকে জানায় তারা খোঁজখবর নিয়ে জেনেছে যে অভ্যুত্থানকারীরা আমার বাড়ির সন্নিকটে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সমবেত হয়েছেন। আমি নাশতা সেরে ওই দিকে রওনা দিলাম। প্রহরীদের সতর্ক থাকতে বললাম। আমার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রহরীরা উত্তেজিত ছিল, তাদের আমি সান্ত্বনা দেই। আমার ভয় ছিল তারা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে, কারণ তারাও স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত। ৪র্থ ইস্ট বেঙ্গলে অভ্যুত্থানকারীদের তৎপরতা। আমি সেখানে গিয়ে দেখি ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেনা সদরের ও ৪৬ ব্রিগেডের বেশ কয়েকজন অফিসার বাইরে দাঁড়িয়ে জটলা পাকাচ্ছে। তারা আলোচনায় রত। আমি পৌঁছার সঙ্গে সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল মালেক, পরে ঢাকার মেয়র এবং জাতীয় পার্টি হয়ে বর্তমানে আওয়ামী লীগার, আমার কাছে এসে বললেন, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তাঁকে বলেছেন আমাকে জানানোর জন্য যে আজ ভোরে সেনাপ্রধান জিয়ার সঙ্গে আমার যা যা আলাপ হয়েছে তা যেন কাউকে না বলি। আমি অত্যন্ত বিরক্ত হয়ে বলি তিনি যেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে অবহিত করেন আমি বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের কোনো আদেশ বা উপদেশ নিতে প্রস্তুত নই। তাকে আরও বললাম, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এখনও সেনাপ্রধান নন, আর যদি হয়েও থাকেন তাও আমার জানা নেই। এর একটু পরেই আমি ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসে অনাহুতের মতো প্রবেশ করি। সেখানে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল সাফায়েত, মেজর হাফিজ, মেজর গাফফার ও অন্যান্য অফিসার যারা এ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের বিভিন্ন আলাপচারিতায় দেখি। আমি একটি চেয়ার নিয়ে নিজেও বসে পড়ি। তখন সেখানে নানাবিধ আলোচনা চলছিল। বিভিন্ন স্থানে টেলিফোন করা হচ্ছে এবং সবাই উত্তেজিত। কিছুক্ষণ পর বঙ্গভবন থেকে মেজর শরীফুল হক, ডালিম, মেজর নূর দুজন এসে উপস্থিত হল। তাদের উপস্থিতি দেখে আমি অবাক হলাম। পরে বুঝতে পারলাম তারা মেজর রশিদ ফারুকের বার্তা নিয়ে এখানে এসেছে দুপক্ষের মধ্যে এ বিরোধের একটা সন্তোষজনক মীমাংসার জন্য, যাতে করে মুখোমুখি সংঘর্ষ এড়ানো যায়। আলোচনায় বুঝতে পারলাম ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও কর্নেল সাফায়েত মেজর ফারুক, রশিদ ও তাদের সহযোগীদের বিনা শর্তে আত্মসমর্পণ চায়। এ বার্তা নিয়ে মেজর নূর ও শরীফুল হক ডালিম বঙ্গভবনে রওনা হয়। তাদের বলা হয়েছে এই বার্তা রাষ্ট্রপতি মোশতাক, মেজর রশিদ ও ফারুককে দেওয়ার জন্য এবং এর উত্তর সত্বর যেন দেওয়া হয়।
তারা কিছুক্ষণ অপেক্ষা করবে। এরই মধ্যে জেনারেল ওসমানী বঙ্গভবন থেকে ফোন করে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সঙ্গে কথা বলেন। তিনি হুঁশিয়ার করে দেন যেন কেউ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত না হয়, কারণ এ পরিস্থিতিতে দেশে মারাত্মক বিপর্যয় দেখা দিতে পারে। কিন্তু ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তাঁকে উত্তরে জানান, যদিও তিনি বর্তমানে সেনাপ্রধান নন, তবু একটা মীমাংসার চেষ্টা করবেন। তিনি মেজর ফারুক রশিদকে বুঝিয়ে আত্মসমর্পণ করানোর জন্য ওসমানীকে অনুরোধ করেন। এর মধ্যে নানা রকম হইচই হচ্ছিল। যা হোক, শেষ পর্যন্ত ঠিক করা হলো মেজর জেনারেল জিয়াকে সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করানো হবে এবং জেনারেল ওসমানী ও রাষ্ট্রপতি খন্দকার মোশতাককে জানানো হবে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে যেন সত্বর সেনাপ্রধান করা হয়। কিন্তু সেনাপ্রধান জিয়ার কাছ থেকে ইস্তফাপত্র নেওয়ার জন্য কে সেখানে যাবেন তা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল এবং সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না। এসব দেখে আমার বেশ কৌতূহল হলো, কারণ এসব আলোচনায় অভ্যুত্থানকারীরা বেশ সময় নষ্ট করছেন। এ থেকে বোঝা যায় এ অভ্যুত্থানের কোনো বিশেষ পরিকল্পনা তাদের ছিল না এবং নেতৃত্বের সমস্যা ছিল। তাদের উদ্দেশ্য তাদের কাছেই পরিষ্কার ছিল না। জিয়ার ইস্তফা আদায়। শেষ পর্যন্ত ব্রিগেডিয়ার রাউফ, যিনি 15 আগস্ট পর্যন্ত ডিজিএফআই প্রধান ছিলেন এবং বর্তমানে প্রয়াত, ও লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার, পরে মেজর জেনারেল ও প্রেসিডেন্ট এরশাদের আমলে ডিজি এনএসআই ও রাষ্ট্রদূত, এ দুজনকে তাদের অনিচ্ছা সত্ত্বেও জিয়ার বাড়িতে পাঠানো হয় ইস্তফাপত্রে স্বাক্ষর আনার জন্য। তারা সেনাপ্রধান জিয়ার বাড়িতে যান এবং ইস্তফাপত্রে স্বাক্ষর নিতে সক্ষম হন। এদিকে অনেক আলোচনার পর ঠিক করা হয় মেজর রশিদ ফারুক সহ অন্য যারা 15 আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তারা রাতের বেলায় একটি বিশেষ বিমানযোগে তৃতীয় দেশের উদ্দেশ্যে ব্যাংককের পথে ঢাকা ত্যাগ করবে। বেলা বাড়ছিল। আমি সেখান থেকে আর্মি হেডকোয়ার্টারে আমার অফিসে চলে যাই। গিয়ে দেখি অফিসে বিশেষ কোনো অফিসার নেই, শুধু সৈনিক ও স্টাফরা আছেন। আমার অফিসের টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন। আমি এতে অত্যন্ত অস্বস্তি বোধ করছিলাম। সঙ্গে সঙ্গে পাশের কক্ষ থেকে কর্নেল সাফায়েতের সঙ্গে কথা বলি। তাকে রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করি, এসব কি ঠিক হচ্ছে? আমার টেলিফোন সংযোগ কেন বিচ্ছিন্ন করা হলো? উত্তরে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে আমাকে জানান। তার কথা অবশ্য আমি বিশ্বাস করেছি, এজন্য যে এসব ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নির্দেশেই করা হয়েছিল। আর্মি হেডকোয়ার্টারে কিছুক্ষণ ঘোরাফেরা করে আলাপ আলোচনায় বুঝতে পারলাম জুনিয়র কমিশনড অফিসার, নন কমিশনড অফিসার ও সৈনিকগণ সেনাপ্রধান জিয়াকে বন্দী করার ঘোর বিরোধী ও মনক্ষুণ্ণ। এই অভ্যুত্থানে তাদের মোটেও সায় নেই। আমি দুপুরের দিকে বাড়িতে ফিরি। পথিমধ্যে কর্নেল সাফায়েতের সঙ্গে দেখা। আমি তাকে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, এই অভ্যুত্থানে কি বিভিন্ন পদবীর সৈনিকগণের সমর্থন আছে? উত্তরে তিনি হ্যাঁ সূচক জবাব দেন। আমি আর কিছু না বলে বাড়িতে চলে গেলাম। খালেদ মোশাররফ সেনাপ্রধান। এদিকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সেনাপ্রধান জিয়ার ইস্তফার কারণে নতুন সেনাপ্রধান হলেন। তিনি রংপুরের ব্রিগেড কমান্ডার কর্নেল হুদাকে আগরতলা মামলার আসামি এবং স্বাধীনতা যুদ্ধের সময় অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবং কর্নেল নওয়াজিসের অধীন 10 ইস্ট বেঙ্গল, যা তার অধীনে স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত হয়েছিল, তাদের ঢাকায় নিয়ে আসেন। কর্নেল হুদাকে ঢাকায় আনা হয়েছিল সম্ভবত আমার স্থানাভিষিক্ত করার জন্য, কারণ আমি এসব অনাকাঙ্ক্ষিত উচ্ছৃঙ্খল ঘটনার বিরোধিতা করে আসছিলাম। তাই খালেদ মোশাররফ আমার কার্যকলাপে বেশ অস্বস্তিতে ছিলেন। এদিকে 4 তারিখ সকালবেলায় খবরে জানা যায় 3 তারিখ রাতেই জেলে আটককৃত সর্বজন নজরুল ইসলাম, তাজউদ্দিন, মনসুন আলী ও কামরুজ্জামান, এ 4 নেতাকে রাষ্ট্রপতি মোশতাক, মেজর রশিদ ও ফারুকের আদেশে জেলের ভিতরেই নৃশংসভাবে 1st বেঙ্গল ল্যান্সার ট্যাঙ্ক রেজিমেন্টের কজন সৈনিক হত্যা করে। আশ্চর্যের বিষয় হচ্ছে, জেলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডের খবর 30 ঘণ্টা পর বাইরের লোকজনের কাছে প্রকাশ পায়। রাষ্ট্রপতি খন্দকার মোশতাক ও ফারুক রশিদরা যখন 3 তারিখের অভ্যুত্থানের খবর পায় এবং তাদের বিরুদ্ধে আক্রমণের আশঙ্কা দেখা দেয়, তখনই তাদের ধারণা জন্মে যে এই অভ্যুত্থানের মাধ্যমে জেলে আটককৃত 4 নেতাকে বের করে এনে রাষ্ট্রপতি খন্দকার মোশতাককে সরিয়ে নতুন সরকার গঠনের ব্যবস্থা নেওয়া হবে। জেলখানায় ওই জঘন্য নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশিত হওয়ার পর সেনাবাহিনীর অভ্যন্তরীণ অবস্থা আরও অনিশ্চিত হয়ে পড়ে এবং শৃঙ্খলা দ্রুত অবনতি ঘটে। নতুন সেনাপ্রধান হওয়ার পর মেজর জেনারেল খালেদ মোশাররফ 5 তারিখে আর্মি হেডকোয়ার্টারে আর্মির সিনিয়র অফিসারদের একটি সভা আহ্বান করেন।
সভায় তেমন কোনো আলোচনা হয়নি। মূলত কোনো সমস্যারই তিনি সঠিক সমাধান করতে পারছিলেন না। বলা যায় তিনি সমস্যার ভেতর ঘুরপাক খাচ্ছিলেন। তাই আমার মনে হতে লাগল তার এই সেনাপ্রধানের চাকরি বোধহয় খুবই ক্ষণস্থায়ী হবে। এর মধ্যে শহরে ও সেনা শিবিরে জোর গুজব ছড়িয়ে পড়ল যে খালেদ মোশাররফ আওয়ামী লীগ ও ভারতের ইঙ্গিতে ও পরোক্ষ সহায়তায় ৩ তারিখের এই অভ্যুত্থান সংঘটিত করেছেন, অর্থাৎ অভ্যুত্থানটি ভারতপন্থী। এর একটি সম্ভাব্য কারণ, আওয়ামী লীগ ৪ তারিখ এই অভ্যুত্থানের পক্ষে ঢাকায় একটি মিছিল বের করে, যেখানে অন্যদের মধ্যে সেনাপ্রধান খালেদ মোশাররফের মাও অংশ নেন। এছাড়া মেজর জেনারেল খালেদ মোশাররফ সম্পর্কে সেনা শিবিরে রটনা ছিল যে তিনি ভারত ঘেঁষা। এটা উল্লেখ করতে হয় যে আমার জানামতে এই অভ্যুত্থানে ভারতের কোনো ভূমিকা ছিল না। অভ্যুত্থানকারী অফিসারগণ মোটেও ভারতপন্থী ছিলেন না, আর এই অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগের সঙ্গেও তাদের কোনো বিশেষ যোগাযোগ ছিল না। আমি ব্যক্তিগতভাবে অভ্যুত্থানকারী সিনিয়র অফিসারদের চিন্তাধারা সম্পর্কে সম্যক অবগত ছিলাম। এটা নিছুত কাকতালীয় এবং সম্পূর্ণভাবে আর্মির অভ্যন্তরীণ বিশৃঙ্খলার ব্যাপার ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেনাবাহিনী ও দেশের সাধারণ জনগণের মধ্যে ধারণা জন্মে যে এটা ছিল আওয়ামী লীগ ও ভারতের পক্ষে অভ্যুত্থান, আর এটাই পরে তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। বিচারপতি সায়েম নতুন রাষ্ট্রপতি। এদিকে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ৪ নেতাকে জেলখানায় বন্দী অবস্থায় হত্যার পর ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রপতি মোশতাক এই ঘটনা চেপে রাখেন যতক্ষণ মেজর ফারুক রশিদ ও তাদের সহযোগীরা সরকারের পৃষ্ঠপোষকতায় দেশ ত্যাগ না করেন। ফলে যখন এ ঘটনা প্রকাশ পায়, তখন জনগণ ও আর্মি এ নৃশংস হত্যাকাণ্ডের জন্য রাষ্ট্রপতি মোশতাক ও মেজর ফারুক রশিদকে সম্পূর্ণভাবে দায়ী করে। তাই এ ঘটনার পর খন্দকার মোশতাকের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকার প্রশ্নই ওঠে না। ফলে অভ্যুত্থানকারী অফিসারগণ প্রধান বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি হবার জন্য অনুরোধ করেন। তাদের অনুরোধের প্রেক্ষাপটে তিনি ৬ নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। সে শপথ গ্রহণ অনুষ্ঠানে সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে আমিও আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলাম। আমার মনে হচ্ছিল সবকিছুই কেমন যেন অ্যাডহক ভিত্তিতে হচ্ছিল, সবকিছুই ঘোলাটে মনে হচ্ছিল। তখন পর্যন্ত সেনাবাহিনীতে খালেদ মোশাররফের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়নি। তিনি বঙ্গভবন আর সেনা সদরের মধ্যেই দ্বন্দ্ববারে ব্যস্ত ছিলেন। তিনি রেডিও টিভিতে জাতির উদ্দেশ্যে বা সেনাবাহিনীর উদ্দেশ্যে কোনো বক্তব্য প্রচার করেননি। অথচ অভ্যুত্থানের ৭২ ঘণ্টা অতিবাহিত হয়ে গেছে। ফলে অভ্যুত্থানের উদ্দেশ্য এবং অভ্যুত্থানকারীদের পরবর্তী অবস্থা সম্পর্কে কারোই পরিষ্কার ধারণা ছিল না। বিশেষ করে ভারতপন্থী বলে অভ্যুত্থান বিষয়ে যে গুজব ছড়িয়েছিল, তার সঠিক কোনো প্রত্যুত্তর তাঁর বা তাদের পক্ষ থেকে ছিল না। আর এই সুযোগে একের পর এক গুজব পুরো সেনানিবাসকে গ্রাস করে। ৭ নভেম্বরের অভ্যুত্থান। রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি সায়েমের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আমি তাড়াতাড়ি আর্মি হেডকোয়ার্টারে চলে আসি। সেখানে এসে আমি আমার অধীনস্থ অফিসারদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করি। বস্তুতপক্ষে ৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না বললেই চলে। আর্মিতেও দৈনন্দিন কোনো কাজকর্ম চলছিল না। আর্মি হেডকোয়ার্টারে অচলাবস্থা বিরাজ করছিল। পুরো সেনানিবাসের পরিবেশ ছিল অস্বাভাবিক ও থুমথুমে। কেউ কোনো কাজকর্ম করছিল না। সবাই এখানে সেখানে জটলা পাকিয়ে আলাপ আলোচনা করেই সময় কাটায়। আলোচনা শেষে অফিস থেকে সবাই চলে যাবার পর আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী সুবেদার আলিমুদ্দিন আমাকে একটা বাংলা প্রচারপত্র দেখান। ওই প্রচারপত্র সেনানিবাসে প্রচুর পরিমাণে বিলি করা হয়েছে বলেও আমাকে জানান। প্রচারপত্রটি বিপ্লবী সৈনিক সংস্থার নামে ছাপানো হয় এবং উত্তেজক ভাষায় বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। উল্লেখযোগ্য দাবির মধ্যে ছিল সেনাবাহিনীতে কোনো অফিসার থাকবে না, কেননা অফিসারগণ সৈনিকদের তাদের নিজ ক্ষমতা লাভের প্রয়াসে ব্যবহার করে। এছাড়া অফিসারদের জন্য ব্যাটম্যান প্রথা বন্ধ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই প্রচারপত্রটি অবসরপ্রাপ্ত সৈনিকরা বিলি করছে বলে আমাকে জানানো হয়। জিয়ার মুক্তি। বিকেলে আমি বাসায় ফিরে আসি। শারীরিক দুর্বলতা ও ক্লান্তিবশত আমি আর বাড়ি থেকে বের হইনি। হঠাৎ মধ্যরাত্রের পর চারদিকে গোলাগুলির আওয়াজ শুনি। গোলাগুলি প্রথমে শুরু হয় বর্তমান এয়ারপোর্ট রোডের পাশে অবস্থিত অর্ডিন্যান্স ডিপো থেকে, এরপর গ্যারিসন মসজিদের পাশে অবস্থিত সিগন্যাল ইউনিট থেকে। আমি উঠে ইউনিফর্ম পরি এবং বাইরে যেতে চাইলে আমার গার্ডরা আমাকে রাতের অন্ধকারে গোলাগুলির মধ্যে বাইরে যেতে নিষেধ করে এবং বাসাতেই থাকতে অনুরোধ করে। এর মধ্যে হঠাৎ করে আমার বাসার টেলিফোন বেজে ওঠে, যা গত কয়েকদিন যাবৎ বিচ্ছিন্ন ছিল। সিগন্যাল সেন্টার থেকে ফোন করে আমাকে জানানো হয় যে খালেদ মোশাররফের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান আরম্ভ হয়েছে।
এরপর আমি বাড়ির বারান্দা থেকে দেখতে পেলাম কিছু কালো পোশাক, কিছু খাকি ও বেসামরিক পোশাকে সজ্জিত শখানেকের মতো লোক উপরের দিকে গুলি ছুটতে ছুটতে জিয়াউর রহমান জিন্দাবাদ ধ্বনি দিয়ে জেনারেল জিয়ার বাড়িতে ঢুকছে। জিয়াকে তার বাড়ির বন্দিদশা থেকে উদ্ধার করে পাশেই ২য় ফিল্ড আর্টিলারি ইউনিট নিয়ে যেতেও দেখলাম। জিয়া তখন সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত ছিলেন। একটু পর আবার আমার টেলিফোন বেজে ওঠে। এবার ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিও লেফটেন্যান্ট কর্নেল আমিনুল হক, বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, আমাকে জানান ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান শুরু হয়েছে। ৩রা নভেম্বরের কুর পর আমিনুল হককে ৪র্থ বেঙ্গলের অধিনায়কের পদ থেকে সরিয়ে নিয়ে আর্মি হেডকোয়ার্টারে অ্যাটাচ করা হয়। এদিকে অভ্যুত্থানের গতি প্রকৃতি ভালোভাবে বুঝতে পারছিলাম না। কোথায় কি ঘটছে তাও জানা সম্ভব না। ভোরবেলায় বাড়িতে ৩-৪ জন লোক প্রবেশ করতে চেষ্টা করে। প্রহরীরা তাদের গেটে বাধা দেয়। তারা বলেন জিয়ার বাড়ি সংলগ্ন ২য় ফিল্ড আর্টিলারি ইউনিটে আমাকে যাওয়ার জন্য জেনারেল জিয়া খবর পাঠিয়েছেন। এরপর বেসামরিক পোশাকে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট মুনির, মরহুম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের জামাতা, বর্তমানে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল, আমার বাসায় আসে। সে আমাকে বিস্তারিত তথ্য জানায় এবং আমাকে বলে জিয়া সত্তর ২য় ফিল্ড আর্টিলারি ইউনিটে যাওয়ার জন্য বলেছেন। সে আরও জানায় ব্রিগেডিয়ার মীর শৌকত আলীকে নিয়ে আসার জন্য আর্মি ভিআইপি রুমেও লোক পাঠানো হয়েছে। ব্রিগেডিয়ার শৌকত যশোর থেকে ঢাকায় এসেছিলেন মেজর জেনারেল খালেদ মোশাররফ, যে সে প্রথম মুক্তিযুদ্ধের সময় আনকার্ডিওমে উদ্ধার হয়েছিলেন এবং জাতির পরবর্তী ৩টি জাতীয় নির্বাচনে যথাক্রমে ১৮৯৪, ৯৫, ৯৬ পদমর্যাদা নিয়েছেন, অথচ এই আধুনিক জাতি বাসনপাত্র হিসেবে তাদের ব্যবহার করবে না। আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলি সৈনিকদের মধ্যে বহং বেশি বিপ্লবী সৈনিক সংস্থা নামক এক সখ্যাদের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল। রুটিন অনুযায়ী আসরের নামাজ চলছিল। ৩রা সেপ্টেম্বর অনভিলেন্স অর্থাৎ অ্যান্ড্রো হেন্টেলের বাংলা রূপান্তর, ১৫ই আগস্টে জিয়ার বাড়ির নির্মাণ সংলগ্ন, ১৫ই আগস্টের বাড়িতে ১২ নম্বর বাড়িতে জেনারেল জিয়া সাদা পাঞ্জাবি পরিহিত ছিলেন, ইত্যাদি। খালেদ মোশাররফ, হুদা ও হায়দারকে হত্যা। সকালেই খবর আসে মেজর জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা এবং লে কর্নেল হায়দারকে শেরেবাংলা নগরে অবস্থিত 10 বেঙ্গল রেজিমেন্টে হত্যা করা হয়েছে। লে কর্নেল হায়দার ১৯৭১ সালে ক্যাপ্টেন, স্বাধীনতা যুদ্ধের সময় খালেদ মোশাররফের অধীনে যুদ্ধ করেন। ৩ তারিখের অভ্যুত্থানের পর তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসেন। মেজর জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা এবং কর্নেল হায়দার প্রমুখ ৭ নভেম্বর বঙ্গভবনে ছিলেন এবং পাল্টা অভ্যুত্থান শুরু হয়েছে শুনে সেখান থেকে বেরিয়ে যান। পথিমধ্যে তারা কোথাও ইউনিফর্ম বদল করে বেসামরিক পোশাকে শেরেবাংলা নগরে অবস্থিত 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে উপস্থিত হন। এই রেজিমেন্ট কর্নেল হুদার অধীনে রংপুরে ছিল এবং ৩ নভেম্বর অভ্যুত্থানের পরপর খালেদ মোশাররফ এই ইউনিটটিকে ঢাকায় নিয়ে আসেন। তখন পর্যন্ত ঢাকা ব্রিগেডের কমান্ডার কর্নেল সাফায়াত জামিলের খবর পাওয়া যায়নি। পরে অবশ্য খবর আসে কর্নেল জামিল বঙ্গভবনের দেয়াল টপকানোর সময় পায়ে ব্যথা পান এবং আহত অবস্থায় ঢাকার অদূরে আত্মগোপন করে আছেন। এ খবরের পর আমি তার সঠিক অবস্থান নির্ণয় করে নিরাপত্তার ব্যবস্থাতে দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। এর মধ্যে খবর আসে যে শহরে আরও কয়েকজন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে। অভ্যুত্থানকারীদের নিয়ন্ত্রণে আনার উদ্যোগ। ২য় ফিল্ড আর্টিলারি থেকে বেরিয়ে জেনারেল জিয়া, আমি এবং ব্রিগেডিয়ার মীর শওকত আর্মি হেডকোয়ার্টারে যাই। আর্মি হেডকোয়ার্টারে আলাপ আলোচনায় ঠিক করা হয় অভ্যুত্থানকারীদের উদ্দেশ্যে সেনাপ্রধান বক্তব্য রাখবেন। তবে সিদ্ধান্ত নেওয়া হয় সেনাপ্রধান বক্তব্য রাখার পূর্বে অভ্যুত্থানকারীদের নিয়ন্ত্রণে আনতে হবে। এ পর্যায়ে সেনাপ্রধান এবং ব্রিগেডিয়ার মীর শওকত আমাকে বললেন, যেহেতু আমি অনেক দিন থেকে ঢাকায় আছি এবং ঢাকা ব্রিগেডের কমান্ডার ছিলাম এবং বর্তমানে অ্যাডজুটেন্ট জেনারেল, সেহেতু এ দায়িত্ব আমাকে দেয়া হচ্ছে তাদের সংগঠিত করার কাজে। তাদের সংগঠিত করার ব্যাপারে আমার মধ্যে অনেক সংশয় ও অনিশ্চয়তা ছিল, কারণ তারা হয়তো অনেক দাবি উত্থাপন করবে এবং তাদের বুঝিয়ে শান্ত করা কষ্টকর হবে। যা হোক, আমি ২য় ফিল্ড আর্টিলারি, আর্মি এমপি ইউনিট ও আর্মি হেডকোয়ার্টারের সুবেদার মেজরদের খবর দিলাম যে অপরাহ্নে সেনা মিলনায়তনে, বর্তমান গ্যারিসন সিনেমা হলে, আমি সৈনিকদের দাবি দাওয়া নিয়ে বক্তব্য রাখব। সে অনুযায়ী বিভিন্ন ইউনিটের জেসিও এবং এনসিও সহ তাদের প্রতিনিধিদের সেনা মিলনায়তনে উপস্থিত থাকার ব্যবস্থা করতে বলি। তবে তখন বেশিরভাগ অফিসার সিপাহীদের অভ্যুত্থানের কারণে আর্মি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন না। পরে মিলিটারি পুলিশ ইউনিটের ক্যাপ্টেন মুসাদ্দেক, যিনি একজন উদ্যোগী ও কর্তব্যপরায়ণ অফিসার, তাকে নিয়ে আমি সেনা মিলনায়তনে যাই। সেখানে গিয়ে দেখি কিছু সৈন্য অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মিলনায়তনে উপস্থিত হয়েছে। আমি তাদের অস্ত্র বাইরে রেখে আসতে নির্দেশ দিই।
এই নির্দেশের মাধ্যমে আমি মূলত তাদের পরীক্ষা করছিলাম যে তারা আমার কথা আদৌ শুনবে কিনা। জিয়া আমাকে সেখানে পাঠিয়েছেন তাদের মানসিক অবস্থা যাচাই ও শান্ত করার জন্য, যাতে পরে তিনি এসে বক্তৃতা দিতে পারেন। যা হোক, তারা অস্ত্র ও গোলাবারুদ বাইরে রেখে আসার পর আমি আমার বক্তব্য শুরু করি। বিপ্লবীরা তাদের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করে। আমি তাদের জানাই, আর্মি শৃঙ্খলা, নিয়মকানুন ইত্যাদি তড়িঘড়ি করে বদলানো সম্ভব নয়। আমি আরও বলি, উচ্ছৃঙ্খলতার জন্য দেশ আজ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। যা হোক, আলোচনা শেষে আমি তাদের জানাই কিছুক্ষণ পর সেনাপ্রধান জিয়া এসে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এখানে একটি বিষয় উল্লেখ করতে হয়, ৭ নভেম্বর সৈনিকদের সঙ্গে বেসামরিক প্রশাসনের তৃতীয় চতুর্থ শ্রেণীর কিছু সরকারি কর্মচারীও যোগাযোগ করার চেষ্টা করেছিল। তারাও বেসামরিক প্রশাসনে তাদের ঊর্ধ্বতন অফিসারদের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করছিল। ফলে কিছু কর্মরত এবং অবসরপ্রাপ্ত সৈনিক তাদের সঙ্গে সেনানিবাসের বাইরেও চলে গিয়েছিল। কিন্তু সেনানিবাসের পরিস্থিতি আয়ত্তে আসায় পরে বাইরে তারা আর তেমন কোনো উচ্ছৃঙ্খলতা করার সাহস পায়নি। আজও ভাবলে গা শিউড়ে ওঠে যে ঢাকা সেনানিবাসের সৈনিকদের যদি সেদিন নিয়ন্ত্রণে না আনা যেত, তাহলে সারা দেশে সামরিক বেসামরিক পর্যায়ে একটা নেতৃত্বহীন ভয়াবহ উচ্ছৃঙ্খল শ্রেণী সংগ্রাম শুরু হয়ে যেত। সৈনিকদের সেদিনের স্লোগানই ছিল, সিপাহী সিপাহী ভাই ভাই, অফিসারের রক্ত চাই। সিপাহী জনতা ভাই ভাই, অফিসারের রক্ত চাই। যা হোক, আর্মি হেডকোয়ার্টারে আমি খবর পাঠানোর পর জেনারেল জিয়া এসে উপস্থিত হন। তখনও পরিস্থিতি কিছুটা অশান্ত ছিল। জিয়া তাদের শান্ত করতে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়ে এক পর্যায়ে তার কোমরের আর্মি বেল্ট খুলে মাটিতে ছুঁড়ে দেন এবং বলেন, এত দাবি দেওয়া ওঠালে আমি আর আর্মি চিফ থাকতে চাই না। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বক্তৃতা শেষে আমরা সবাই আর্মির হেডকোয়ার্টারে ফেরত যাই। এরপর ঠিক করা হয়, ঢাকার বাইরে থেকে কিছু পদাতিক সৈন্য এনে ঢাকা সেনানিবাসে উচ্ছৃঙ্খল সৈনিকদের আয়ত্তে আনা এবং সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সে অনুযায়ী যশোর থেকে কিছু পদাতিক সৈন্য এনে বিভিন্ন স্থানে নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়। ৭ নভেম্বরের অভ্যুত্থানে আর্টিলারি, ল্যান্সার, আর্মার, সিগন্যাল, অর্ডিন্যান্স ও সাপ্লাই কোরের বেশিরভাগ সৈনিক জড়িত ছিল। ঢাকায় অবস্থিত পদাতিক সৈনিক এই অভ্যুত্থানে তেমন সাড়া দেয়নি, আবার প্রতিরোধও করেনি। এর কারণ ৩ নভেম্বরের অভ্যুত্থানে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও কর্নেল জামিল ঢাকা ব্রিগেডের পদাতিক বাহিনীকে ব্যবহার করেন। কিন্তু সে অভ্যুত্থানে সৈনিকদের তেমন সমর্থন ছিল না। শুধু আদেশের কারণে বাধ্য হয়ে হয়তো তারা অভ্যুত্থানে অংশ নিয়েছিল, যা আমি আগেও বর্ণনা করেছি। এখানে আরেকটি কথা বলতে হয়, অভ্যুত্থানের পরপরই রেডিওতে জিয়ার একটি রেকর্ড করা ভাষণ প্রচার করা হয়। এছাড়া তিনি কয়েকজন অফিসারকে নিয়ে সাহসের সঙ্গে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। মীর শওকত ডিভিশন কমান্ডার। ঢাকা ও অন্যান্য সেনানিবাসে ৭ তারিখের সিপাহী বিদ্রোহের প্রভাব খুব ধীরে ধীরে প্রশমিত হতে থাকে। কিন্তু তখনও সেনাবাহিনীর শৃঙ্খলা অত্যন্ত নাজুক এবং অধিকাংশ অফিসার দ্বিধাগ্রস্ত ছিলেন। কিন্তু বিভিন্ন পদবীর সৈন্যগণ আস্তে আস্তে নিয়ন্ত্রণের মধ্যে আসে। এদিকে এ বিদ্রোহের সময় সংঘটিত বিভিন্ন ঘটনা, বিশেষ করে অফিসার হত্যাকাণ্ডের জন্য দোষী ব্যক্তিদের বিচার করার জন্য আমি অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে সেনাপ্রধানকে বলি, কিন্তু তিনি এতে উৎসাহী ছিলেন না। অপরদিকে তৎকালীন ব্রিগেডিয়ার মীর শওকত আলী যশোর সেনানিবাসে ফেরত না গিয়ে ঢাকায় একটা ডিভিশন গঠন করে তাকে ডিভিশন কমান্ডার হিসেবে নিয়োগের জন্য সেনাপ্রধান জিয়াকে অনুরোধ করেন এবং চাপ দিতে থাকেন। আমি এর ঘোর বিরোধিতা করি এবং বলি যে একটি করে ডিভিশন গঠন করা ঠিক হবে না, করলে সব স্থানেই একসঙ্গে ডিভিশন করা উচিত। যা হোক, শেষ পর্যন্ত ঢাকায় ৯ম ডিভিশন নাম দিয়ে একটা ডিভিশন করা হলো এবং ব্রিগেডিয়ার শওকতকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিভিশন কমান্ডার করা হলো। তৎকালীন ব্রিগেডিয়ার মঞ্জুর ১৯৭৩ সাল থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। তাকে বদলি করে ঢাকায় এনে আর্মি হেডকোয়ার্টারে সিজিএস করা হল। খালেদ মোশাররফের মৃত্যুর পর থেকে মঞ্জুর আসার আগ পর্যন্ত মীর শওকত অস্থায়ীভাবে সিজিএসের কাজ করেন। লন্ডন দূতাবাস কাউন্সিলর। এদিকে আমার পায়ের গ্রাফটিংয়ের চামড়া শক্ত হয়ে খসে যাচ্ছিল। উরু থেকে এই চামড়া নিয়ে পায়ে লাগানো হয়, তা শক্ত হয়ে যাওয়ায় পায়ের পাতা নাড়ানো কষ্টকর হয়ে পড়ে। ডিসেম্বরের প্রথম দিকে একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়লে সেনাপ্রধান জিয়া আমাকে দেখতে বাড়িতে আসেন। আমি তাকে জানাই যে আমার স্ত্রীর চাচা বিলাতের ম্যানচেস্টারে ডাক্তার। তিনি সত্বর আমাকে সেখানে যাওয়ার জন্য বলেছেন। আমি সেনাপ্রধানের কাছে ৩ মাসের ছুটির জন্য বলি। তিনি তৎক্ষণাৎ কিছু বলেননি। পরদিন জানান আমাকে লন্ডনে বাংলাদেশ মিশনে কয়েক মাসের জন্য অস্থায়ীভাবে কাউন্সিলর পদে পাঠাবেন,
যাতে সেখানে আমার পায়ের চিকিৎসা করাও সম্ভব হয়। কয়েকদিন পর আমাকে সেনাবাহিনী থেকে প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দপ্তরের কাউন্সিলর পদে লন্ডন দূতাবাসে নিয়োগ দেয়া হয়। ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর আমি ও আমার স্ত্রী ৪ মাসের কন্যা সন্তানকে নিয়ে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করি। লন্ডন পৌঁছে প্রথম দুদিন আমি ব্যক্তিগত কাজকর্ম ও পারিবারিক ঝামেলা মেটাতে ব্যস্ত ছিলাম। এরপর বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হই। সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে সেখানেও তখন অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল। তখন লন্ডনে হাইকমিশনার ছিলেন ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা সৈয়দ আব্দুস সুলতান। প্রেস কাউন্সিলর ছিলেন স্বাধীন বাংলা বেতারের চরমপত্র খ্যাত M.R. আখতার মুকুল এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দার পদে পুলিশ বাহিনীর কাউন্সিলর নুরুল মোমেন মিহির। এনারা সবাই আওয়ামী লীগপন্থী ছিলেন বলে সবার প্রবল ধারণা ছিল। নুরুল মোমিনের বিরুদ্ধে ব্রিটেনে বসবাসরত বাঙালিদের সঙ্গে দুর্ব্যবহারের প্রচুর অভিযোগ ছিল। অনর্থক অনেক বাঙালির নাগরিকত্ব হরণ ও কালো তালিকাভুক্তিকরণের ব্যাপারেও তার বিরুদ্ধেও অভিযোগ ছিল। তাই শেখ মুজিব হত্যাকাণ্ডের পর একদল ক্ষুব্ধ বাঙালি দূতাবাসে তার ওপর হামলা করে এবং আসবাবপত্র ভাঙচুর করে। এদের সঙ্গে ধস্তাধস্তিতে নুরুল মোমেন মিহির আহত হন। ক্ষুব্ধ বাঙালিদের সেদিনের ওইসব কার্যকলাপ ব্রিটিশ টেলিভিশনেও প্রচার করা হয়েছিল। মোশতাক সরকার ক্ষমতাসীন হওয়ার পর লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার, প্রেস কাউন্সিলর ও কাউন্সিলর নুরুল মোমেনকে দেশে বদলি করা হয়। তৎকালীন ক্ষমতাসীন সরকারের ধারণা ছিল এনারা হয়তো রাষ্ট্রীয় আশ্রয় প্রার্থনা করে বিদেশেই থেকে যাবেন, দেশে প্রত্যাবর্তন করবেন না। হাই কমিশনার সৈয়দ সুলতানের সঙ্গে আমার পরিচয় মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহে। তিনি আমাকে দেখে খুশি হলেন। আমি তাকে দেশে ফিরে যাওয়ার জন্য উৎসাহিত করি। পরবর্তী সময়ে তিনি ঠিকই দেশে ফিরে যান। নুরুল মোমেন ও M.R. আখতার মুকুলকেও দেশে চলে যেতে বলি এবং তাদের আশ্বাস দেই যে সরকার তাদের দেশে চাকরিতে বহাল রাখবেন। কিছুদিন পর উভয়েই দেশে ফিরে যান এবং তৎকালীন সরকার তাদের চাকরিতে বহাল রেখেছিলেন। মূলত তাদের ব্যাপারে জিয়ার সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়। আমি তাদের রাষ্ট্রীয়ভাবে হয়রানি বা নাজেহাল না করার জন্য জিয়াকে অনুরোধ করি। জিয়া আমাকে এ ব্যাপারে আশ্বস্ত করলে আমি তাদের দেশে যেতে উৎসাহিত করি। সৈয়দ আব্দুস সুলতানের পর হাই কমিশনার নিযুক্ত হন প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল ফাতাহ। তিনি পাকিস্তান পররাষ্ট্র সার্ভিসের অফিসার ছিলেন। অনেকে ধারণা করতেন তিনি খন্দকার মোশতাকের প্রিয়ভাজনের একজন। স্বাধীনতার সময় তিনি ইরাকে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। পরে বাংলাদেশের পক্ষে আনুগত্য প্রকাশ করেন। আমার কাছে তাকে দূতাবাসের কাজকর্মে তেমন উৎসাহী মনে হতো না। সচরাচর রুটিন কাজ ছাড়া অন্যান্য বিষয়ে তিনি মনোযোগ দিতেন না। পরে তাকে আলজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হয়। তার ধারণা ছিল ওই বদলি আমার বিরূপ প্রতিবেদনের জন্য হয়েছিল। তার ধারণা আংশিক সত্য ছিল।